2,30,000 কোটি টাকার এডিপি অনুমোদন। দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নেবে না সরকার, জানালেন উপদেষ্টা। জোর দেওয়া হয়েছে পাওনা পরিশোধে। বাজেট ব্যবস্থাপনার শৃঙ্খলা ফিরে আসে, টেকসই হয় বাজেট ব্যবস্থাপনা, সেটাই এই বছরের বাজেটের আসল লক্ষ্য। করিডোর ও বন্দর নিয়ে সরকারের উদ্যোগের সমালোচনা বিএনপি নেতা আমির খসরুর। সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর পায়তারার অভিযোগ। নির্বাচনের জন্য 3 মাসের সময় যাওয়া দরকার। এখন থেকে যদি 3 মাস দেন, 4 মাস দেন, ডিসেম্বর তো অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে নির্বাচন হতে পারে। ডিসেম্বরে কেন যেতে হবে? যত বিলম্বিত হচ্ছে দেশের মানুষের সংখ্যা বাড়ছে। পলাতক শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। বার্ড মাউন্টেন মামলা সচলের উদ্যোগ, শুনানি 15 জুলাই। শাহজালাল বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আটক, নেওয়া হয়েছে ভাটারা থানায়। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা রয়েছে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। আগামী অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি 2,30,000 কোটি টাকা। এনইসি চেয়ারপারসন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, উন্নয়ন বাজেটে দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নেওয়া হবে না। মাতারবাড়ি সমুদ্র বন্দর ছাড়া আর কোনো মেগা প্রকল্প নেবে না সরকার। জ্বালানি খাতের সব বকেয়া পরিশোধ করা হয়েছে। তার মতে হঠাৎ করে ভর্তুকি কমানো সম্ভব নয়। স্বাস্থ্য খাতে এখনই বড় বাজেট দেয়া হচ্ছে না বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। তিনি আরও জানান, নতুন করে 2,500 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। আসছে বাজেটে ঋণ নির্ভরতা কমানোর চেষ্টা থাকবে, বাড়ানো হবে রাজস্ব আহরণ। এডিপিতে সরকার অর্থায়ন করবে 1,44,000 কোটি টাকা। খসড়া প্রস্তাব চলতি অর্থ বছরের সংশোধিত এডিপির তুলনায় 14,000 কোটি টাকা বা 6.5% বেশি। অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য, মূল্যস্ফীতি কম রাখার জন্য, কমিয়ে আনার জন্য এবং বাজেট ব্যবস্থাপনাকে এই বছর থেকে পরবর্তী বছরগুলোতে যাতে বাজেট ব্যবস্থাপনার শৃঙ্খলা ফিরে আসে, টেকসই হয় বাজেট ব্যবস্থাপনা, সেটাই এই বছরের বাজেটের আসল লক্ষ্য। ক্ষমতা দীর্ঘায়িত করতে সংস্কারের নামে ধোঁয়া তুলে নির্বাচন পেছানোর পায়তারা করছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে বনানীর নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি করিডোর ও বন্দর নিয়ে সরকারের উদ্যোগের সমালোচনা করেন। ডিসেম্বরে জাতীয় নির্বাচনের দাবি জানান আমির খসরু। 5 আগস্টের পট পরিবর্তনের পর দেশের রাজনীতির মাঠে তৈরি হয় নয়া মেরুকরণ। সংস্কার না নির্বাচন, তা নিয়ে চলছে বিতর্ক। এমন প্রেক্ষাপটে বনানীতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের জনগণ একটা স্বৈরাচারকে বিদায় করে সরকারের 9 মাস পেরুলেও নেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। এমন বাস্তবতায় নির্বাচন আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেন বিএনপির এই শীর্ষ নেতা। বলেন, দেশে স্থিতিশীলতা ফেরাতে দ্রুত নির্বাচন প্রয়োজন। আমার কথা, যে কাজটা তাদের করা দরকার সেটা সেই কাজটা করছে না কেন? তাদের যেটা করা দরকার, ইমিডিয়েটলি একটি নির্বাচনী রোডম্যাপ দিয়ে সেদিকে যাওয়া, সেদিকে তাদের সময়টা দেওয়া উচিত। তাদের সব কিছু সেখানে ফোকাস থাকা উচিত। সেটা বাদে আর সব কিছু করতেছে। জাতীয় নির্বাচন বিলম্বিত হলে সংকট আরও বাড়বে উল্লেখ করে আমির খসরু বলেন, সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই ভোট আয়োজন সম্ভব। ইমিডিয়েটলি রোডম্যাপ ডিক্লেয়ার করে। এটা ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন? আমি তো দেখছি ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নাই। নির্বাচনের জন্য 3 মাসের সময় যাওয়া দরকার। এখন থেকে যদি 3 মাস দেন, 4 মাস দেন, ডিসেম্বর তো অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে নির্বাচন হতে পারে। ডিসেম্বরে কেন যেতে হবে? যত বিলম্বিত হচ্ছে দেশের মানুষের সংখ্যা বাড়ছে। এ সময় করিডোর ও বন্দর নিয়ে সরকারের উদ্যোগের সমালোচনা করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নির্বাচন আয়োজন করা।
নির্বাচনের রোডম্যাপ দিতে সমস্যাটা কোন জায়গায়, কেন দেওয়া হচ্ছে না? সব আলোচনা হচ্ছে, চিটাগং পোর্ট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে, ওখানে করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে, ওদেরকে বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে। এটা তো তাদের কোনোটাই তাদের কাজ না। তিনি বলেন, বিএনপি সহনশীল, স্থিতিশীল ও সহাবস্থানের রাজনীতি করতে চায়। এই কথাগুলো তো আমরা রাজনীতিবিদ হিসেবে আমাদের বলতে হচ্ছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সম্প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পর রোববার কমিশন থেকে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমানকে প্রধান করে গঠিত টিমকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। অনুসন্ধানকারী দল শেখ হাসিনার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব ও তার আয়কর নথি যাচাই বাছাই করে প্রকৃত তথ্য উদ্ঘাটন করবে। এর আগে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান দুদকে চলমান রয়েছে। ইতোমধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় চার্জশিট দাখিল করলে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি মামলা সচল করার উদ্যোগ নিয়েছে দুদক। এ বিষয়ে করা আবেদনের শুনানি 15 জুলাই ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। দুদকের আইনজীবী মামলাটি সচল করার আবেদন করেন। 2007 সালের 2 জুলাই তৌফিকি এলাহি চৌধুরী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। 2008 সালের 3 মার্চ ওই মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মের রুল জারি করেন হাইকোর্ট। পরে রুল নিষ্পত্তি করে মামলাটি অবৈধ ঘোষণা করে 2010 সালের 13 এপ্রিল রায় দেন হাইকোর্ট। এর আগে দুদক মামলাটি প্রত্যাহার করে নেয়। প্রায় 19 বছর পর মামলাটি পুনরায় এই মামলাটা 2007 সালে হাইকোর্ট ডিভিশন কোয়াশ করে দেয়, অর্থাৎ বাতিল করে দেয়। 2010 সালে এই রায়টা হয়। এই রায়টার বিপক্ষে আমরা এখন করেছি, এটা লিভ পিটিশন ফাইল করেছি। এটা আজকে ফিক্স ছিল কোর্টে, 7 জন জজ সাহেব একসাথে বসে এটা শুনবে। 15 জুলাই ফিক্স করেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সাবেক 3 চেয়ারম্যান এবং 1 সচিবের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগে বলা হয়, খালেদা জিয়াকে হয়রানি করতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই মিথ্যা মামলা দায়ের করেন তৎকালীন দুদক কর্মকর্তারা। মামলার বিবরণ অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের সাবেক 3 চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, আবুল হাসান মঞ্জুর ও মোখলেসুর রহমান এবং কমিশনের সাবেক সচিবকে অভিযুক্ত করা হয়। মামলার আইনজীবী মোহাম্মদ হোসেন আলী খান হাসান বলেন, সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে এই পদক্ষেপ নেওয়া হয়, যা আইনের পরিপন্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে বেঁধে দেয়া 48 ঘণ্টা সময় শেষে ফের শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শেষে মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষুব্ধরা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সংহতি জানান। ঢাবি ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান বলেন, রাজনীতির ঊর্ধ্বে থেকে সাম্য হত্যার বিচার নিশ্চিত করতে হবে। মূল অভিযুক্তকে গ্রেপ্তার না করার বিষয়ে অর্থের লেনদেন এবং রাজনৈতিক চাপের অভিযোগ তুলেছেন সাম্যের সহপাঠীরা। যদিও পুলিশ বলছে, সাম্যের কিলিং মিশনে অংশ নেওয়া সবাইকে আইনের আওতায় আনা হবে। এদিকে পুলিশ জানিয়েছে, সাম্য হত্যাকাণ্ডে জড়িত সবাই মোটামুটি শনাক্ত। দফায় দফায় স্থান পরিবর্তন করায় তাদের ধরা যাচ্ছে না। গেল মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। তারা যে ভ্রান্ত ধারণা দিয়েছে সেগুলো দূর করে আমরা যেন আমাদের বন্ধুর বিচার পাই। সাম্য শুধুমাত্র একজন মানুষ না, সাম্য এখন আমাদের একটা প্রতিবাদের নাম, আমাদের সেটা মনে রাখতে হবে। রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব, আপনার তরফ থেকে যা করেন সেটা আপনি করবেন। 3 জনকে অ্যারেস্ট করছি, এখন আমরা তো রিমান্ডে এনে আরও করতে হবে যে কীভাবে কী হইলো, এর সাথে আরও জড়িত থাকতে পারে, আমাদের টাইমটা দিতে হবে। আপনারা নিশ্চিত থাকতে পারেন, এই ঘটনার সাথে যতজন জড়িত, 5 জন, 7 জন, 10 জন, 12 জন, প্রত্যেককেই এই আইনের আওতায় আসতে হবে।
ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে আজও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। সমাবেশ করে শাহবাগ থানা ঘেরাও করেন শিক্ষার্থীরা। সময় সাম্যের শিক্ষক ও সহপাঠীদের পুলিশ জানায় আসামিরা বারবার জায়গা পাল্টাচ্ছে, তাই তাদের ধরা যাচ্ছে না। তবে সবাইকে শনাক্ত করার দাবি করেছে পুলিশ। এদিকে ক্যাম্পাসে কালো পতাকা মিছিল করেছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্যের খুনের বিচারের দাবিতে টানা কয়েকদিন ধরে রাজপথে বিক্ষোভ ধরা। রোববার সকালেও টিএসসি রাজু ভাস্কর্যে শিক্ষার্থী সমাবেশ করেন সাম্যের সহপাঠী, বন্ধু, সরাসরি শিক্ষক, বিভাগের জুনিয়র সিনিয়ররা। অংশ নেন সাম্যের ভাই ও দীর্ঘদিনের রুমমেটরাও। সংহতি জানাতে আসেন সাম্যের বিভাগের প্রধান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সবার কণ্ঠে ছিল সাম্য হত্যার বিচারের দাবি। বহিরাগত ছাত্র, বহিরাগত মানুষের পদচারণায় আপনি সেখানে হাঁটতে পারবেন না। এই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান হবে? এই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো ছাত্র যে হত্যা হবে না, সে গ্যারান্টি কে দিবে? এই হত্যার বিচার হওয়ার আগ পর্যন্ত এবং খুনিদের যথাযথ বিচার এবং শাস্তি হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে আমাদেরকে কেউ এক চুল সরাতে পারবে না। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তোমরা যদি এইভাবে একজন নিরীহ ছেলের চরিত্র হননে লিপ্ত থাকো, তোমাদের পরিণতিও একদিন সাম্যর মতো অবস্থায় আসবে। সমস্ত রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে এটি ন্যায় বিচারের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ সংহতি প্রয়োজন এবং সেটি আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অর্জন করে ছাড়ব। সমাবেশ শেষে শিক্ষক শিক্ষার্থীরা মিছিল নিয়ে যান শাহবাগ থানার উদ্দেশ্যে। ঘেরাও করা হয় থানা, অবরোধ করা হয় সামনে সড়ক। ঘণ্টা দেড়েক থানা ঘেরাওয়ের মাঝে শিক্ষক ছাত্রদের একটি প্রতিনিধি দল দেখা করেন পুলিশ কর্মকর্তাদের সাথে। কেন বাকি আসামি গ্রেফতার হচ্ছে না এবং মামলার তদন্তের অগ্রগতি জানতে চান শিক্ষকরা। অনেক ক্ষেত্রে হয় কি, যেমন আপনি বলেন মোবাইল ট্র্যাকিং আছে, ফার্স্টে একজন মনে করেন সে এক জায়গায় আছে, ঠিক আছে, কিন্তু সে লোকেশন পাল্টে আরেক জায়গায় চলে গেল, বুঝতে পারছেন তো? কিছু মোবাইল আছে বন্ধ, মানে আমি তো এটা ডিটেলস বলতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু আমি যদি এটা খোলসা করে দিই তাহলে তারা তো অ্যালার্ট হয়ে যাচ্ছে, মানে সারা বাংলাদেশ থেকে দেখতেছে কিন্তু এটা। এদিকে সাম্য হত্যার বিচারের দাবিতে ক্যাম্পাসে কালো পতাকা মিছিল বের করে ঢাবি ছাত্রদল। টিএসসি থেকে বের হয়ে ভিসি চত্বর, প্রশাসনিক ভবন চত্বর, হলপাড়া ঘুরে কলা ভবনের সামনে এসে মিছিল শেষ হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবশ্যই গাফিলতি আছে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠটিকে একটি নিরাপত্তা বলয়ের মধ্যে তারা রাখতে ব্যর্থ হয়েছে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সাম্য হত্যায় জড়িত মূল হোতাদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন শিক্ষক ও তার সহপাঠীরা। তারা জানান এই হত্যা মামলা ডিবিতে হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা যে প্রগ্রেসটা দেখতে পাচ্ছি বা সদিচ্ছা যেটা দেখতে পেরেছি আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে, সেটা থেকে আমরা এক্সপেক্ট করতে পারি যে সাম্যর যারা খুনি তারা ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যেই তারা গ্রেফতার হবে এবং বিচারের আওতাধীন তারা হবে। ওনার দিক থেকে উনি বলেছেন ওনারা এমনিতেও চেষ্টা করছেন এবং ওনারা বলেছেন এবং ফার্দার এটা যাতে মানে ফ্যাসিলিটেট হয় সেইভাবে ওনারা এটা এগিয়ে নিয়ে যাবেন। ভারতের বন্দর ব্যবহার করে পণ্য আমদানি রপ্তানি স্থগিতের সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, ভারত এখনও আনুষ্ঠানিকভাবে তাদের সিদ্ধান্ত না জানালেও বিষয়টি বিশ্লেষণ করছে মন্ত্রণালয়। সচিবালয় এ নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশের ভোক্তা ও ব্যবসায়ীরা এর সাথে জড়িত। ক্ষতি হলে দুই দেশেরই হবে, তবে নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের চেয়ে ভারতীয় ব্যবসায়ীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ বাণিজ্যের ক্ষেত্রে ভারতই বাংলাদেশে বেশি রপ্তানি করে থাকে। সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধির উপর জোর দেওয়া হচ্ছে। আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আমি এখনো রিপোর্টটা দেখিনি, গতকালকেই তো আপনারাও যেমন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আমিও সোশ্যাল মিডিয়াতে দেখেছি। সো আমরা এটা হয়তো আরো 2-1 দিন লাগবে আমাদেরকে পুরো জিনিসটা একটা স্থিতি নেওয়ার জন্য। আমি কিছু তথ্য চেয়েছি, সেই তথ্যগুলো হয়তো বা আজ না হলে কাল নাগাদ আমি পেয়ে যাব। পেয়ে যাওয়ার পরে আমরা এই জিনিসগুলো সম্বন্ধে আরো ভালো জানতে পারবো। দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এবং দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি নজরদারিতে রাখতে একটি কাউন্সিলের প্রস্তাব দিয়েছে জামায়াত ইসলামী। দলটির নায়েবে আমির বলেন, ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা গেলে আর স্বৈরাচার হবে না। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করে জামায়াত ইসলামী। বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, ঐকমত্য প্রতিষ্ঠা কমিশনের
একার কাজ নয়, সিভিল সোসাইটি, রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় ঐকমত্যে পৌঁছাতে হবে। এ সময় সংস্কার ইস্যুতে দ্রুত ঐকমত্যে পৌঁছে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী। দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন আয়োজনের পরিবেশ এখনো তৈরি হয়নি। দেশের স্বার্থে সুষ্ঠু, অবাধ ও সন্ত্রাসমুক্ত নির্বাচন চায় জামায়াত ইসলামী। নির্বাচনের সুনির্দিষ্ট টাইমলাইন না থাকায় রাজনৈতিক দলগুলোর মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও জানান জামায়াত ইসলামীর নায়েবে আমির মোহাম্মদ তাহের। দুর্নীতি দমন কমিশন এবং তার আওতাধীন একটা ওয়াচ ডগের মতো কাজ করবে, একটা কাউন্সিল করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি। খুব ক্লিয়ারলি আজকে আলোচনা করেছি, ওনারাও আমাদের সাথে একমত হয়েছে যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এটা কেবলমাত্র জাতীয় ঐক্যমত্য কমিশনের বিষয় নয়, জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো, সামাজিক শক্তিগুলোর দায়িত্ব। আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। ভাটারা থানা হয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। তবে এখনো কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি নুসরাত ফারিয়াকে। দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, নুসরাত ফারিয়াকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি, তাকে ডিবিতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। দেশের বিভিন্ন স্থানে শনিবার রাতে তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। এতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, মারা গেছে একজন। মেহেরপুরে ভারী বৃষ্টির সাথে বয়ে গেছে ঝোড়ো হাওয়া। এতে জেলা সদরের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত বাড়িঘর, উপড়ে পড়েছে গাছপালা, বিদ্যুতের খুঁটি, ঘরের চাল ভেঙে কয়েকজন আহত। গাইবান্ধায় ঝোড়ো বাতাসে চা দোকানের ওপর গাছ ভেঙে পড়ে এক নারী নিহত হয়েছেন। ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে জামালপুরেও। বিভিন্ন সড়কের উপর উপড়ে পড়েছে গাছপালা, ব্যাহত হয়েছে যোগাযোগ। এছাড়া বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফরিদপুরে বজ্রপাতে আগুন লেগে একটি তুলার গুদাম পুড়ে গেছে। শনিবার রাতে সদর উপজেলার কানাইপুর বাজারে হয় এই ঘটনা। স্থানীয়রা জানায়, বাজারের আমির হোসেনের তুলার গুদামের পাশে খেজুর গাছের উপর বজ্রপাত হলে আগুন ধরে যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে গুদামে। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উজানের ঢলে সোমেশ্বরী নদীর বাঁধ ভেঙে শেরপুরের ঝিনাইগাতির অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। ভোররাতে আকস্মিক এই পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয় বাঁধ। সোমেশ্বরীর পানিতে তলিয়ে যায় অর্ধশতাধিক বাড়িঘর আর দোকানপাট। পানির তোড়ে লণ্ডভণ্ড নদী তীরবর্তী সড়ক। এই অঞ্চলে বন্ধ রয়েছে চলাচল, তবে সময়ের সাথে কমে আসছে পানি।